নমস্কার। আজকে আমরা একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হচ্ছে মিনিং অফ রিসার্চ অবজেক্টিভ। এই মিনিং অফ রিসার্চ অবজেক্টিভ অত্যন্ত ক্রুশিয়াল একটা ইস্যু বা ক্রুশিয়াল একটা টপিক। ক্রুশিয়াল আমি বলবো, এটার একটা টেকনিক্যাল পার্সপেক্টিভস আছে, টেকনিক্যাল অবজেক্টিভ রয়েছে, সেই জন্য এটাকে আমি ক্রুশিয়াল হিসেবে মেনশন করছি, ক্রুশিয়াল হিসেবে উল্লেখ করছি। এটার একটা ফর্মাল একটা অ্যাপ্লিকেশন রয়েছে, ফর্মাল একটা পার্সপেক্টিভস রয়েছে। সে ফর্মাল পার্সপেক্টিভসের জন্য রিসার্চ অবজেক্টিভসের অর্থটা আমাদেরকে প্রত্যেককে বুঝে নেওয়া দরকার। মূলত যারা গবেষণার সাথে সম্পর্কযুক্ত, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, যারা গবেষণার কাজ সম্পাদন করতে আগ্রহী বা গবেষণার কাজটি করে থাকেন বা কাজ করার ইচ্ছা প্রকাশ করেন বা কাজ করতে চান, ওনাদেরকে আবশ্যিক রূপে এই বিষয়টি সম্পর্কে ধারণা গঠন করে নেওয়া প্রয়োজন। রিসার্চ অবজেক্টিভের অর্থটা কী সেটা ভালো করে বুঝে নেওয়া দরকার। তাহলে রিসার্চ অবজেক্টিভ কি, আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেকটি কাজেরই কিছু না কিছু উদ্দেশ্য থাকে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই যে আমরা সাধারণভাবে কতগুলো সহজ শব্দ বা কতগুলো শব্দের প্রয়োগ আমরা করে থাকি একই অর্থে। যেমন আমরা বলে থাকি এইমস অফ সামথিং, এইমস অ্যান্ড অবজেক্টিভস দুটোকে ডিফারেন্ট, মানে একই অর্থে আমরা উল্লেখ করে থাকি। প্রকৃতপক্ষে যদি দেখা যায় যে টেকনিক্যালি দুটো শব্দের মধ্যে, এই দুটো ভার্বের মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। একটার আলোচ্য ক্ষেত্র একটা সুদূর প্রসারী, একটা বৃহত্তর ক্ষেত্রকে মেনশন করে, যেটা হচ্ছে এইম। কিন্তু অবজেক্টিভ হচ্ছে কি? অবজেক্টিভ হচ্ছে যে স্পেসিফিক টেকনিক্যাল ফোকাল পয়েন্টকে বেসিক্যালি স্পেসিফাই করে থাকে এই অবজেক্টিভ যে শব্দটি আছে সেটি। তো আমরা রিসার্চের যে অবজেক্টিভকে বিশেষ রূপে আমরা চর্চা করব, বিশেষ রূপে আলোচনা করব। যখনই আমরা গবেষণা কাজটি শুরু করার সময় আমাদেরকে এই রিসার্চের অবজেক্টিভ কেমন হবে, কিভাবে লিখব, কিভাবে লেখা দরকার, কিভাবে মেনশন করা দরকার ইত্যাদি সমস্ত বিষয়গুলো, এবং এটাকে কত রকমভাবে আমরা এটা সম্পর্কে আমাদের ধারণাটা মানে গঠন করা দরকার, সে সম্পর্কে কিন্তু আমাদেরকে এটা সম্পর্কে আমাকে স্পষ্ট ধারণা থাকা দরকার। তো যাই হোক, প্রথমে আজকে আমরা আলোচনা করব রিসার্চ অবজেক্টিভ বিষয়টি কি, এটি সম্পর্কে আমাদের একটু চর্চা করে নিতে হবে। রিসার্চ অবজেক্টিভ ইজ, এখানে কি হিসাবে বলছেন, এখানে রিসার্চ অবজেক্টিভ কতগুলো টেকনিক্যাল ইস্যুস বা টেকনিক্যাল পার্সপেক্টিভসকে মেনশন করে থাকে বা উল্লেখ করে থাকে। প্রথমে যেমন বলা হচ্ছে, 1 নম্বর বলছে এ সিগনিফিক্যান্ট অ্যাসপেক্ট, হ্যাঁ, হুইচ স্পেসিফাইজ দ্য ইন্টেনশন, which specifies the intention of study। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে রিসার্চ অবজেক্টিভ হচ্ছে একটা সিগনিফিক্যান্ট অ্যাসপেক্ট। তাহলে এই যে সিগনিফিক্যান্ট যে শব্দটা, এই সিগনিফিক্যান্ট শব্দটাকে কিন্তু আমাদেরকে সবার আগে অর্থবহ করে নেওয়া দরকার। প্রথমে আমাদেরকে মনে রাখা দরকার বা মনে রাখতে হবে যে একটি শব্দ রয়েছে, যে কোনো কাজ বা যে কোনো বিষয়, সেটা কতটা ভ্যালু আছে, সেজন্য আমাদেরকে কিন্তু সেই ভ্যালুর লেভেলটাকে জানতে হয়, কিংবা বলা যেতে পারে লেভেল অফ ভ্যালু বা লেভেল অফ ইনফ্লুয়েন্স হতে পারে। হ্যাঁ, একই রকমভাবে কি হতে পারে, লেভেল অফ কন্ট্রিবিউশন। এই সমস্ত বিষয়গুলো অ্যাকচুয়ালি এই সিগনিফিক্যান্ট শব্দটির সাথে সম্পর্কযুক্ত। লেভেল অফ কন্ট্রিবিউশন, লেভেল অফ ইনফ্লুয়েন্স, লেভেল অফ ভ্যালু ইত্যাদি বিষয়গুলো কিন্তু সিগনিফিক্যান্ট শব্দটির সাথে সম্পর্কযুক্ত। তো আমাদেরকে মনে রাখতে হবে যে লেভেল মানে কি। আবার লেভেল হচ্ছে একটা মাত্রা, এটা একটা স্কেল অফ মেজারমেন্ট। হ্যাঁ, হোয়াট ইজ লেভেল? লেভেল ইজ নাথিং বাট ইট ইজ এ স্কেল অফ মেজারমেন্ট, পরিমাপের একটা স্কেল। মানে যেমন ধরা যাক কোনো একটা কাজ লেভেল 1, লেভেল 2, হ্যাঁ, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 এরকম রয়েছে। তো যে কোনো কাজ আমরা করব, যে কোনো একটা কাজ করতে গিয়ে যদি দেখি যে লেভেল কথাটির অর্থ আমরা বললাম এখানে কতগুলো বিশেষ অবজেক্টিভ বা কতগুলো বিশেষ ফোকাল পয়েন্টের বা ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে বলছি।
ভ্যালুর পরিপ্রেক্ষিতে লেভেল হতে পারে, ইনফ্লুয়েন্সের পরিপ্রেক্ষিতে লেভেল হতে পারে, কিংবা কন্ট্রিবিউশনের পরিপ্রেক্ষিতে লেভেল হতে পারে। তাহলে ধরা যাক যে কোনো কাজ করতে গেলে কিছু না কিছু একটা আউটকাম আসবে, কিছু না কিছু একটা ইনফ্লুয়েন্স বা ভ্যালু আমাদের সামনে আসতে পারে, নাও আসতে পারে। তবে যেটা আসলো সেটা কতটা আসলো এবং সেটা কতটা আমরা সেটাকে আমরা সিগনিফিক্যান্ট মানে সেটাকে আমরা গ্রহণযোগ্য করব কি করব না, তার ভিত্তিতে আমরা ডিসিশন তৈরি করব কি, ডিসিশন মেকিং করব কি না, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখা গেল কোনো একটা কাজের কন্ট্রিবিউশন লেভেল 1 বা লেভেল 2 এর মধ্যে সীমাবদ্ধ আছে, তাহলে সেখানে দেখা গেল আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে মিনিমাম লেভেল হচ্ছে লেভেল 3তে যদি ক্রস করে কোনো কন্ট্রিবিউশন বা কোনো ভ্যালু যদি লেভেল 3তে বিলং করে, তাহলে সেই কন্ট্রিবিউশন বা সেই ভ্যালু বা সেই ইনফ্লুয়েন্স বা সেই এফেক্টিভনেস যাই হোক না কেন, সেটা কিন্তু কী হবে, সিগনিফিক্যান্ট হবে, কিংবা বলা যেতে পারে তার পরিপ্রেক্ষিতে আমরা ডিসিশন নিতে পারবো, একটা মানে কনক্লুশনের পরিপ্রেক্ষিতে ডিসিশন নিতে পারবো। কোনো একটা কাজ করা হয়েছে, কোনো একটা কাজের সিগনিফিক্যান্ট, অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে তার ইনফ্লুয়েন্সটা কী আছে, ইনফ্লুয়েন্সটা 3rd লেভেলে আছে বা 4th লেভেলে আছে, হ্যাঁ, বা 5th লেভেলে আছে, 5th লেভেল 10% লেভেল, 100% লেভেল, দারুণ লেভেল, এরকম একটা লেভেলে আছে। দেখা গেলো থার্ড লেভেলে 3 লেভেলে সে বিলং করছে, লেভেল 3তে বিলং করছে। তাহলে তার পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারি, আমরা একটা কিন্তু সিদ্ধান্তে পৌঁছাতে পারি, যে রেজাল্ট হয়েছে, যে ইনফ্লুয়েন্স আমরা পাচ্ছি তার ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তো যাই হোক, যে কোনো কাজকে আমরা কিন্তু যখন আমরা কোনো একটা কাজ করি, নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে থাকি। তাহলে কাজ করার সময় আমরা দেখব যে রেজাল্ট আমরা পেলাম, যে আউটপুট আমরা পেলাম, যে কোনো ইচ অ্যান্ড এভরি অ্যাকশন উইল ক্রিয়েট সাম রিয়াকশান। তো প্রত্যেকটা কাজে কিছু না কিছু রিয়াকশান হয়। তাহলে রিয়াকশানটাকে অ্যাসেস করে, রিয়াকশানটাকে মেজার করে, রিয়াকশানটাকে অ্যানালাইসিস করার পরিপ্রেক্ষিতে আমাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে অ্যাকশানটা করা হয়েছিল সে অ্যাকশানটা কোন লেভেলে আছে, সেটা সিগনিফিক্যান্ট কিনা। তো যাই হোক, আমরা এতক্ষণে সিগনিফিক্যান্ট শব্দটি কেন তাৎপর্যপূর্ণ, মানে সিগনিফিক্যান্ট শব্দটা কেন এত ইম্পর্টেন্ট, সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। রিসার্চ অবজেক্টিভকে রিসার্চে কী বলা হয়, রিসার্চে কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যাসপেক্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে এমন একটা ইন্ডেক্স হিসেবে কাজ হয়। এই রিসার্চে যে রিসার্চ করা হয়, ফর্মালি করা হয় বা ইনফর্মালি যে রিসার্চ করা হয়, সেখানে কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যাসপেক্ট হিসেবে বিচার করা হয় রিসার্চ অবজেক্টিভকে। আর এই রিসার্চ অবজেক্টিভ মেইনলি কী করতে সাহায্য করে, এই রিসার্চ অবজেক্টিভ মেইনলি ইন্টেনশন অফ স্টাডি মানে আমাদের কাজের অভিপ্রায় কী আছে, আমাদের কাজের অভিমুখ কী আছে, আমাদের কাজের ফোকাল পয়েন্ট কী আছে, ফোকাস কী আছে, সেটাকে স্পেসিফাই করতে সাহায্য করে। এখানে এবার একটা বিষয় আছে, স্পেসিফিকেশান বলে যে শব্দটি রয়েছে, আরেকটি শব্দ এর সাথে ব্যবহার করা হয়, সেটা জেনারেলাইজেশন। তাহলে স্পেসিফিক আর জেনারেল, স্পেসিফিক বলতে কি বোঝায়, জেনারেল বলতে কি বোঝায়। জেনারেল জিনিসটা হচ্ছে, যেমন ধরা যাক কোনো একটা বিষয়, কোনো একটা সিদ্ধান্ত আছে, যে সিদ্ধান্তটা হচ্ছে সর্বজন বিদিত, সর্বজন গ্রাহ্য, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, ইউনিভার্সালি এস্টাবলিশড, এরকম কোনো একটা ডিসিশান আছে। এবার যখন এই ডিসিশানের বিভিন্ন রকম অ্যাপ্লিকেবিলিটি বা এর ফোকাল পয়েন্টগুলো, দেখা গেল 500 রকমের ফোকাল পয়েন্ট আছে, তার মধ্যে আমি কি করলাম, এরকম 4টা ফোকাল পয়েন্টকে আমি সিলেক্ট করে নিলাম। আমি সেই 4টা ফোকাল পয়েন্টকে নিয়ে আমি স্টাডি করব, ABCD এরকম 4টে ফোকাল পয়েন্টকে নিয়ে আমরা স্টাডি করব। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে এরকম একটা জেনারেল ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা এরিয়া আছে, এরিয়া অফ স্টাডি আছে বা এরিয়া ফর স্টাডি আছে, সেটি হচ্ছে জেনারেল একটা সেক্টর, জেনারেল একটা সেগমেন্ট, জেনারেল একটা ইস্যু। সেই জেনারেল আসপেক্ট বা জেনারেল ইস্যু বা জেনারেল সেক্টর বা জেনারেল পার্সপেক্টিভসটাকে আমরা কি করব, সেটাকে আরও সুন্দরভাবে বোঝার জন্য, সেটাকে অ্যানালাইটিক্যাল মোডে, সেটাকে ক্রিটিক্যালি বোঝার জন্য, লজিক্যালি বোঝার জন্য, সেখান থেকে আমাদের কি করতে হয়, সেগুলোকে কিন্তু আমরা ছোটো ছোটো পয়েন্ট আকারে সেগুলোকে কিন্তু আমরা স্পেসিফাই করে নিতে পারি। আর এই স্পেসিফিকেশনের মাধ্যমে প্র্যাকটিক্যালি কি হয়, এই জেনারেলাইজড কনসেপ্টটা, তার যে অ্যাপ্লিকেবিলিটি, তার রিলায়েবিলিটি, তার অ্যাকসেপ্টেবিলিটি, তার ভ্যালিডিটি ইত্যাদি সমস্ত বিষয়কে কিন্তু বিচার করা যেতে পারে। তো আমাদেরকে স্পেসিফাই করতে সাহায্য করবে। তাই স্পেসিফাই করতে সাহায্য করবে মানে আমাদের যে ইন্টেনশনগুলো রয়েছে তার প্রত্যেকটা একটা একটা করে স্পেসিফিক্যালি আমাকে সেগুলোকে লোকেট করা, সেগুলোকে অ্যানালাইসিস করা এবং সেগুলোর কন্ট্রিবিউশন কী হতে পারে, তার ভ্যালু কী হতে পারে, তার ইনফ্লুয়েন্স কী হতে পারে, ইনফ্লুয়েন্সটা কীভাবে মেজার করব, ভ্যালুটাকে কীভাবে মেজার করব, কন্ট্রিবিউশনটাকে কীভাবে মেজার করব, সেটাকে মেনশন করার ক্ষেত্রে রিসার্চ অবজেক্টিভ একটা কিন্তু সিগনিফিক্যান্ট রোল প্লে করে থাকে। এটা হচ্ছে নাম্বার 1। এবার আমরা নাম্বার 2তে দেখে নেব রিসার্চ অবজেক্টিভ সম্পর্কে আর কি বলা হচ্ছে। রিসার্চ অবজেক্টিভ এরকমই একটা সিগনিফিক্যান্ট বিষয়, এরকম একটা তাৎপর্যপূর্ণ একটা বিষয়, যেটা কিন্তু মেইনলি রিসার্চের জেনারেল কাজ,
রিসার্চের যে মানে ফোকাল এরিয়া বা ফোকাসের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু স্পেসিফিক্যালি ডিফাইন করতে সাহায্য করে। এটা হচ্ছে প্রথম বিষয় বলা হয়েছে। রিসার্চ অবজেক্টিভ সম্পর্কে আরও কি বলা হচ্ছে? রিসার্চ অবজেক্টিভ সম্পর্কে বলা হচ্ছে এ নর্ম রিসার্চ অবজেক্টিভ ইজ এ norm to conceptualize হ্যাঁ, norm to conceptualize all activities of a research, duties of a research। তাহলে কোনো একটা রিসার্চের যতগুলো কাজ আছে, সাধারণত আমরা জানি বিভিন্ন রকম কাজ থাকে। আমরা যে কোনো একটা প্রবলেমে পড়েছি, সে প্রবলেম বা ক্রাইসিসে পড়েছি বা ক্রাইসিসে পড়তে পারি বা পড়েছি, সেই ক্রাইসিস থেকে আমরা বেরোতে চাইছি কিংবা সেই প্রবলেম থেকে আমরা বেরোতে চাইছি বা ডিফিকাল্টিস থেকে আমরা বেরোতে চাইছি। তাহলে সেখান থেকে বেরোনোর জন্য আমাদের স্পেসিফিক মুভমেন্ট দরকার। আর সেই স্পেসিফিক মুভের জন্য কিন্তু স্পেসিফিক ডিসিশান দরকার। আর সেই স্পেসিফিক ডিসিশানের পেছনে কিন্তু একটা স্পেসিফিক ইনফরমেশন বা নলেজের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট বলতে আমরা সাধারণভাবে কি বলবো? কনসেপ্ট বলবো সাধারণভাবে যে বিষয়টার যে আমরা যখন কোনো একটা বিষয় সম্পর্কে দেখা গেল এরকম একটা বিষয় আছে XA, সেই বিষয়টার কি হচ্ছে সমস্ত তার গঠনমূলক দিক হতে পারে, তার কার্যকারিতার দিক হতে পারে, তার বৈশিষ্ট্যর দিক হতে পারে, কোনো একটা জায়গায় কোনো একটা সিস্টেমে তার রোল হতে পারে। হ্যাঁ, এরকম অনেকগুলো ছোট ছোট বিষয় থাকতে পারে। কি বললাম? তার গঠনগত দিক, তার প্রকৃতিগত দিক, তার কার্যকারিতার দিক, একই রকমভাবে তার যে সে যেখানে বিলং করে সেখানে তার ভূমিকা কী আছে ইত্যাদি সমস্ত বিষয়গুলি সম্পর্কে যখন আমাদের ডিটেইল ইনফরমেশন আমরা রিসিভ করব, ডিটেল ইনফরমেশনটা আমরা পাবো এবং তার ভিত্তিতে আমাদের একটা কগনিটিভ ম্যাপ তৈরি হবে। কগনিটিভ ম্যাপ মানে আমাদের মনের মধ্যে একটা সাইকোলজিক্যাল ফিল্ডে একটা ছবি তৈরি হবে। এই টোটাল বিষয়টার পরিপ্রেক্ষিতে আমাদের যখন একটা ছবি তৈরি হবে, কগনিটিভ ম্যাপ তৈরি হবে, তখন সেটাকে বলা যায় কনসেপ্ট। তাহলে আর প্রশ্নটা হচ্ছে রিসার্চ অবজেক্টিভ যদি আমরা স্পেসিফিক্যালি ডিফাইন করি, স্পেসিফিক্যালি সেট করি বা স্পেসিফিক্যালি কনসেন্ট্রেট করে সেটাকে কনসিডার করি, তাহলে আমাদের কী হবে? রিসার্চের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোকে কিন্তু আমাদের স্পেসিফিক্যালি বা ডিটেইল ওয়েতে সেই প্রত্যেকটা কাজের আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো রিসার্চে যে কোনো কাজের ক্ষেত্রে হোক আমাদের কতগুলি প্রশ্নর উত্তর কিন্তু আমাদের কাছে থাকা দরকার। এক হচ্ছে হোয়াট, দ্বিতীয় হচ্ছে হোয়াই, হ্যাঁ, তৃতীয় হচ্ছে হাউ। এই তিনটে প্রশ্ন প্রশ্নের অ্যান্সার কিন্তু থাকতে হবে। এই তিনটে প্রশ্নের অ্যান্সার অর্থাৎ প্রত্যেকটা কাজ, এই কাজটা কি, প্রথমে হচ্ছে এই কাজটা কি, এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই কাজটা কেন করা হবে। রিসার্চের কোনো একটা কাজ, স্পেসিফিক কাজ সেট করা হয়েছে, সে কাজটা কি, সেটাকে সে সম্পর্কে একটা ইনফরমেশন, সে সম্পর্কে একটা কনসেপ্ট থাকতে হবে। রিসার্চারের একটা কনসেপ্ট থাকতে হবে, ইনভেস্টিগেটরের একটা কনসেপ্ট থাকতে হবে। দ্বিতীয় কনসেপ্টটা থাকতে হবে যে কি, সেটা হচ্ছে যে সেই কাজটা তিনি কেন করবেন, এই রিসার্চের এই কাজটা করার দরকার কি, কেন করবেন, এবং তারপরে যে করতে যদি হয় কিভাবে করবেন। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে জাস্টিফাই করার জন্য, সেগুলোকে অ্যাকসেপ্টেবল করার জন্য, সেগুলোকে বিচার করার জন্য, ভেরিফাই করার জন্য সেক্ষেত্রে কিন্তু রিসার্চ অবজেক্টিভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিসার্চ অবজেক্টিভের নিরিখে কিন্তু একজন রিসার্চার এই প্রত্যেকটি প্রশ্নের কিন্তু যথাযথ উত্তর তিনি কিন্তু পেয়ে থাকেন। তখনই বলা হবে যে এই কোশ্চেন্সের অ্যান্সারগুলো যখন একজন রিসার্চারের কাছে স্পেসিফিক্যালি থাকে, তখনই বলা হবে সে রিসার্চারের কাছে কিন্তু পুরো কাজটি, সমস্ত বিষয়গুলি কিন্তু লজিক্যালি ইস্টাবলিশড, লজিক্যালি সেটা অ্যাপ্রুভড, লজিক্যালি মানে অ্যাকসেপ্টেবল, হ্যাঁ, এরকম একটা জিনিস আছে, অর্থাৎ তার কাছে সমস্ত লজিক রয়েছে। তাহলে বলা যেতে পারে রিসার্চ অবজেক্টিভ কী করে? রিসার্চ অবজেক্টিভ হচ্ছে একটা লজিক্যাল প্ল্যাটফর্ম, একটা কনসেপচুয়াল প্ল্যাটফর্ম ডিজাইন করার মাধ্যমে একটা কিন্তু রিসার্চের ক্ষেত্রে একটা লজিক্যাল প্ল্যাটফর্ম ডিজাইন করতে বেসিক্যালি সাহায্য করে রিসার্চ অবজেক্টিভ। তাহলে আপনারা দেখছেন এটা কতটাই তাৎপর্যপূর্ণ। এটা হচ্ছে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক করার ক্ষেত্রে বা লজিক্যাল ফ্রেমওয়ার্ক ডিজাইন করার ক্ষেত্রে এই রিসার্চ অবজেক্টিভের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে আমাদেরকে জানতে হবে যে কেন কাজ, প্রথমে 1, 2, 3 করে এরকম 10 রকমের কাজ রয়েছে, সে কাজগুলো কেন করা হবে, কী কাজগুলো আসলে কী, সে কাজগুলো কেন করা হবে এবং কীভাবে করা হবে, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু যথাযথ লজিক্যাল আনসার কিন্তু থাকা দরকার। আর সেই লজিক্যাল একটা আনসার পাওয়ার ক্ষেত্রে রিসার্চারকে কিন্তু একটা লজিক্যাল প্ল্যাটফর্ম প্রোভাইড করে, এই হচ্ছে রিসার্চ অবজেক্টিভ। এরপরে আমরা যে তৃতীয় যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কি, এখানে বলা হয়েছে অ্যান এফেক্টিভ লেআউট, effective layout
layout to conduct effective layout to conduct research activities এখানে কি বলতে চাওয়া হয়েছে, এখানে কিন্তু বলতে চাওয়া হয়েছে যে রিসার্চের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো করা হবে কীভাবে। লেআউট মানে অ্যাকচুয়ালি হচ্ছে সেখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি যেটাকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক, হ্যাঁ ফ্রেমওয়ার্ক বা বলা যেতে পারে যে ডিরেকশন ফর ওয়ার্ক, ডিরেকশন ফর ওয়ার্ক, ওয়ার্ক তার কোনো একটা কাজের ডিরেকশন বা ফ্রেমওয়ার্ক, বা বলা যেতে পারে অ্যাকশন প্ল্যান, অ্যাকশন প্ল্যান, কিংবা আরও স্পেসিফিক বলা যেতে পারে যেমন এটাকে বলা যেতে পারে ব্লুপ্রিন্ট। তাহলে বলা হচ্ছে যে একটা রিসার্চের যে ব্লুপ্রিন্ট ডিজাইন করা, ব্লুপ্রিন্টটা কিন্তু অত্যন্ত আবশ্যক। যে কোনো কনস্ট্রাকটিভ কাজের ক্ষেত্রে যদি আমার কাছে বা যে কোনো রিসার্চের ক্ষেত্রে বা স্টাডির ক্ষেত্রে আমার কাছে ব্লুপ্রিন্ট যদি স্পেসিফিক থাকে অ্যাজ এ রিসার্চার বা ইনভেস্টিগেটর, আমার কাছে প্রত্যেকটা কাজই কিন্তু আমার কাছে স্পষ্ট হবে, আমার কাজ কখনো স্টপ হবে না। আমার কাজ যদি প্রপারলি ডিজাইন থাকে, প্রপারলি ফ্রেমওয়ার্ক যদি আমার কাছে থাকে এবং সেগুলো লজিক্যালি যদি আমার কাছে সেই ফ্রেমওয়ার্কটা ডিজাইন হয় বা তৈরি হয়, সেই লজিক্যালি ফ্রেমওয়ার্কটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু রিসার্চ অবজেক্টিভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রিসার্চ অবজেক্টিভ সেট করার মাধ্যমেই কিন্তু সে ফ্রেমওয়ার্কটাকে ডিজাইন করা যাবে। এখানে এমন কোনো বাড়তি বা অপ্রয়োজনীয় অবাঞ্ছিত কিছু বিষয় বা কোনো উদ্দেশ্য এই রিসার্চে আমরা রাখবো না। সাধারণভাবে মনে রাখতে হবে আমরা যে ডোমেইন বা যে ডাইমেনশনে কাজ করছি, যে ডোমেইনে কাজ করবো বা যে ভেরিয়েবলের ভিত্তিতে ডোমেইন ভেরিয়েবল ডাইমেনশন, এই যে বেসিক্যালি যে নলেজের যে সেক্টরটা বা ডিসিপ্লিনের যে সেক্টরটি রয়েছে, একটা হচ্ছে ডোমেইন, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ভেরিয়েবল, তৃতীয় ক্ষেত্রে হচ্ছে ডাইমেনশন। তাহলে এই যে প্রত্যেকের মধ্যে একটা লজিক্যাল কোলাবোরেশন বা লজিক্যাল একটা কানেক্টিভিটি রয়েছে, তো সেই লজিক্যাল কানেক্টিভিটির পরিপ্রেক্ষিতে আমরা সেই সমস্ত কাজগুলোকে স্পেসিফিক কাজগুলোকে সেট করব যেগুলোর অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট আছে, যেগুলোর অ্যাকচুয়াল প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলোকে সেট করব। তাহলে সেগুলো সেট করার জন্য আমাকে কে ডিরেকশন প্রোভাইড করবে? প্র্যাকটিক্যালি আমাকে ডিরেকশন প্রোভাইড করবে, আর ডিরেকশন ফর অ্যাকশন তৈরি করতে সাহায্য করবে রিসার্চ অবজেক্টিভস। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আর এখানে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা যখন গবেষণা কাজের সাথে যুক্ত হব, আমাদেরকে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা টার্ম আমাদেরকে মেজারেবল ইন্ডিকেটার অনুসারে বা মেজারেবল প্ল্যাটফর্মে বিচার করতে হবে। এফেক্টিভ কাজ বলতে আমরা কী বুঝবো? সাধারণভাবে কোনো একটা কাজকে আমি এফেক্টিভ কী বলবো? যে টার্গেটের পরিপ্রেক্ষিতে যে অ্যাকশন করা হয়, অর্থাৎ এখানে অ্যাকশন রিয়াকশন বা অ্যাকশন আউটকাম, যে একটা রিলেশনশিপ, একটা টার্গেট আছে, সে টার্গেটের পরিপ্রেক্ষিতে বা একটা ডেস্টিনেশন আছে, সে টার্গেট বা ডেস্টিনেশনের পরিপ্রেক্ষিতে কিছু অ্যাক্টিভিটি করা হয়েছে। তাহলে সে টার্গেট যদি সেই অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে সে টার্গেটে যদি রিচ করা যায়, যতটা, এখানে হচ্ছে দুরকম শব্দ বিচার করা হয়, পরিমাণের দিক থেকে এবং গুণের দিক থেকে, অর্থাৎ যতটা যাওয়ার দরকার এবং যে পরিমাণে যাওয়া দরকার, অর্থাৎ সম্পূর্ণতা কমপ্লিটলি বা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড এফেক্টিভলি বা পারফেক্টলি অ্যান্ড পারফেক্টলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি যদি সেই অ্যাকশনের যদি আউটপুট বা আউটকাম আমরা যদি পাই, দুটো জিনিস এখানে আমি বলেছি। একটা হচ্ছে কি, একটা বলা হচ্ছে কোনো একটা আমরা কাজ করব, সে কাজটা করব নির্দিষ্ট কোনো টার্গেটকে ফুলফিল করার জন্য, সে কাজটা যে করবো সে কাজটার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে একটা আউটকাম আসবে, সে আউটকামটা টার্গেটের পরিপ্রেক্ষিতে পারফেক্ট হতে হবে। একই রকমভাবে টার্গেটের পরিপ্রেক্ষিতে কী হতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তাহলে টার্গেটের পরিপ্রেক্ষিতে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, টার্গেটের পরিপ্রেক্ষিতে পারফেক্ট হতে হবে। যদি টার্গেটের পরিপ্রেক্ষিতে আউটকামটা অ্যাপ্রোপ্রিয়েট হয় বা পারফেক্ট হয়, যেমন ডিজায়ারেবল রেসপন্স বা ডিজায়ারেবল রেজাল্ট বা ফাইন্ডিংস পাওয়া যায়, তাহলে সেই অ্যাকশনটাকে কাকে বলা হবে? এফেক্টিভ। সেই অ্যাকশনটাকে, সেই ধরে নিলাম সেই অ্যাকশনটা এক্স, সেই অ্যাকশনটাকে বলা হবে এফেক্টিভ অ্যাকশন। তাহলে এখানে কোনো একটা কাজকে কার্যকরী তখনই বলতে পারবো যদি সেই কাজটি যে টার্গেটের পরিপ্রেক্ষিতে করা হচ্ছে, সেই টার্গেটের পরিপ্রেক্ষিতে যে করা যে কাজের পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া যে ফাইন্ডিংস, সে ফাইন্ডিংস যখন পারফেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে, তখনই সেই কাজটিকে কিন্তু এফেক্টিভ কাজ বলা হবে। তো যে কোনো এই যে এফেক্টিভ একটা প্ল্যাটফর্ম বা এফেক্টিভ একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করার ক্ষেত্রে রিসার্চ অবজেক্টিভ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গবেষক কী করবেন? সে রিসার্চ অবজেক্টিভটাকে কিন্তু অবজেক্টিভগুলোকে ভালো করে বিবেচনা করবেন, ভালো করে সেট করবেন, তার পরিপ্রেক্ষিতে তিনি কী করতে পারবেন? ডিরেকশন ফর ওয়ার্ক বা ফ্রেমওয়ার্ক ফর ওয়ার্ক বা ব্লুপ্রিন্ট ফর রিসার্চ, এটা কিন্তু তিনি তৈরি করতে পারবেন। এটা কিন্তু আমাদেরকে কিন্তু উপযুক্তভাবে বুঝে নিতে হবে বা মনে রাখতে হবে। শুধু বুঝলেই হবে না বা মনে রাখলেই হবে না, আমাদের কিন্তু সেগুলোকে ফলো আপ করতে হবে রিসার্চ অবজেক্টিভটাকে অ্যানালাইসিস করার মাধ্যমে, যদি আমরা কোনো প্রথাগত বা অপ্রথাগত গবেষণা কাজের সাথে যুক্ত থাকি।
এরপরে যে 4 নম্বর যে বিষয়টি রয়েছে, সেই 4 নম্বর বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে একে রিসার্চ অবজেক্টকে বলা হয়েছে একটা লজিক্যাল প্যারামিটার, হ্যাঁ, লজিক্যাল প্যারামিটার টু টেক ডিসিশনস রিলেটেড টু এভরি টু টেক ডিসিশন, হ্যাঁ, in respect to each action of a study একটা স্টাডিতে যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ যেন নেওয়ার ক্ষেত্রে যাতে আমরা কি করতে পারি, ডিসিশনটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট নিতে। আমাদেরকে এখানে মনে রাখতে হবে ডিসিশনের পিছনে, ডিসিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে মনে রাখতে হবে যে জ্ঞান, হ্যাঁ, নলেজ অর এক্সপিরিয়েন্স, এই নলেজ আর এক্সপিরিয়েন্সের পরিপ্রেক্ষিতে বা ইনফরমেশান, হ্যাঁ, এই নলেজ এক্সপিরিয়েন্স বা ইনফরমেশনের পরিপ্রেক্ষিতে এবং সেটাকে অ্যানালাইসিস করার মাধ্যমে, নলেজটাকে এক্সপিরিয়েন্সটাকে ইনফরমেশনটাকে অ্যানালাইসিস করার পরে আমাদেরকে কী নিতে হয়, আমাদেরকে কিন্তু ডিসিশান নিতে হয়। আর সেই ডিসিশান থেকে কিন্তু আমরা কি করতে পারি, আমরা কিন্তু মুভ করতে পারি। যদি আমাদের ডিসিশান অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে কিন্তু মুভ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আর সেই মুভের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের কি হবে, আমাদের কিন্তু আউটকাম বা ফলো আপ ইত্যাদি যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের সামনে উঠে আসবে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে ডিসিশানটা কিন্তু ঠিকঠাক নিতে হবে। যদি ডিসিশান ভুল হয় তাহলে মুভ ভুল হবে। একই রকমভাবে তাহলে ডিসিশান কখন ভুল হতে পারে, ডিসিশান তখন ভুল হবে যখন নলেজ ডেভিয়েটেড নলেজ হবে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট নলেজ হবে, পারফেক্ট হবে না এমন নলেজ যদি বা এক্সপিরিয়েন্স বা ইনফরমেশনকে কাজে লাগানো হয়, তার পরিপ্রেক্ষিতে যদি ডিসিশন নেওয়া হয় তাহলে সেটা ঠিকঠাক হবে না। তাহলে এইটাও যেমন বিচার্য। এরপর এর উপর নির্ভর করছে ডিসিশনের উপর নির্ভর করছে মুভ। যদি আমাদের মুভ মানে প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা প্রতিক্রিয়া, যখন আমরা পরিবেশে অ্যাডজাস্ট করতে গিয়ে প্রত্যেকটা প্রতিক্রিয়া করছি সেইটাকেই হচ্ছে মুভ বলা হচ্ছে। তাহলে যাই হোক, তো আমাদেরকে কখনই প্রত্যেকটা রিসার্চের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু কিছু না কিছু আমাদের ডিসিশন নিতে হয়। ডিসিশন ছাড়া আমরা রিসার্চে কাজ করতে পারবো না। নো রিসার্চ মুভ উইল বি কন্ডাক্টেড, উইল বি ডান উইদাউট দ্য কনসিডারেশন অফ ডিসিশন। তো এখানে এই ডিসিশনটা সেট যাতে ঠিকঠাক হয় সেক্ষেত্রে কিন্তু একটা লজিক্যাল প্যারামিটার হিসেবে রিসার্চ অবজেক্টিভ কাজ করে। লজিক্যাল প্যারামিটার, লজিক বলতে আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম, লজিক বলতে সাধারণভাবে বলবো সেই বিষয়গুলি যেগুলো হচ্ছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, যে ইনফরমেশান, যে ডিসিশান বা যে কনক্লুশান, হ্যাঁ, যে সিদ্ধান্তগুলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, ইউনিভার্সালি স্ট্যাবলিশড, এই ধরনের যখন কনসেপ্ট বা বিষয়গুলি থাকবে সেগুলোকে বলা হয়েছে লজিক। এবং সেই ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কনসেপ্টগুলোকে যখন কি করা হবে, কোনো একটা নতুন পরিস্থিতিতে বা নতুন কোনো ইস্যুর পরিপ্রেক্ষিতে যখন সেটাকে অ্যাসিমিলেট করা হয় সেটাকে বিশ্লেষণ করার জন্য, সেটাকে ভেরিফাই করার জন্য, সেটার গ্রহণযোগ্যতা ঠিক করার জন্য, তখন কিন্তু সেই প্রসেসটাকে লজিক্যাল প্রসেস বলে। তাহলে লজিক্যাল প্যারামিটার হিসেবে কাজ করে কে? লজিক্যাল প্যারামিটার হিসেবে কাজ করে রিসার্চ অবজেক্টিভ। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ আমরা কি করব, রিসার্চ অবজেক্টিভ আমরা যখন রিসার্চ অবজেক্টিভটা যখন ফোকাস করব বা তৈরি করব, তখন কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা আমরা লজিক্যাল প্ল্যাটফর্ম বা লজিক্যাল প্যারাডাইম আমরা কিন্তু সেট করতে পারবো। লজিক্যাল প্ল্যাটফর্ম বা প্যারাডাইমে যেটা করা হয় সাধারণত কি করা হচ্ছে, যে প্রতিষ্ঠিত যে সমস্ত জ্ঞান বা অভিজ্ঞতাগুলি রয়েছে সেগুলোর সাথে যেখানে আমাদের সেই জ্ঞান বা অভিজ্ঞতাগুলোর প্রয়োগযোগ্যতা রয়েছে সেটাকে অ্যাসিমিলেট করে নিয়ে সেটাকে প্রয়োগ করা এবং তার পরিপ্রেক্ষিতে সেগুলোকে বিচার করা, তার গ্রহণযোগ্যতাকে নির্ধারণ করা, এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি লজিক। এরপরে আমরা দেখে নেব এখানে রিসার্চ অবজেক্টিভ সম্পর্কে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে an index to set relevant research plan, set a relevant research plan, একটা রিসার্চ প্ল্যান তৈরি করতে সাহায্য করে, and to define the domain specific action plan বা অ্যাকশন, ডোমেন স্পেসিফিক অ্যাকশন। হ্যাঁ, এইটা হচ্ছে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আরেকটি যেমন রিসার্চ অবজেক্টিভ সম্পর্কে বলা হচ্ছে, এটা হচ্ছে an approach
অ্যান অ্যাপ্রোচ টু কানেক্ট, কার সাথে কানেক্ট করতে বলা হচ্ছে? টু কানেক্ট রিসার্চ ডিজাইন, রিসার্চ ডিজাইন কমা রিসার্চ ডিজাইন, হ্যাঁ, ডেটা কালেকশন অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এই প্রত্যেকটা কাজের সাথেই কিন্তু রিসার্চ অবজেক্টিভ যুক্ত। তাহলে কি বলছে রিসার্চ অবজেক্টিভ কি? রিসার্চ অবজেক্টিভকে বলা হয়েছে কি একটা ইন্ডেক্স। হ্যাঁ, এই ইন্ডেক্সটা কি করতে সাহায্য করে? এই ইন্ডেক্সটা বলা হচ্ছে যে একটা রেলেভেন্ট রিসার্চ প্ল্যান। রিসার্চ প্ল্যান অলরেডি আমরা বলে দিয়েছি একটা রিসার্চের শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কাজ করা হবে, তার একটা অ্যাকশন প্ল্যান ডিজাইন করতে সাহায্য করে এবং ডোমেইনকে ডিফাইন করতেও সাহায্য করে, ডোমেইন স্পেসিফিক অ্যাকশন প্ল্যান সেট করতে সাহায্য করে। আমরা বলেছিলাম যে এরকম একটা বিষয় রয়েছে যে প্রথমে রয়েছে নলেজ এরিয়া বা ডিসিপ্লিন, সাধারণভাবে বলা যেতে পারে ডিসিপ্লিন। সেই ডিসিপ্লিনের পরে কি আসছে? ডিসিপ্লিনের পরে আসছে ডোমেইন। ডোমেইন আসছে, সেই ডোমেইনের সাথে যুক্ত কি আছে? ডোমেইনের সাথে যুক্ত আছে ইস্যু। হ্যাঁ, ইস্যুর সাথে কি আছে? ইস্যুর সাথে যুক্ত আছে ভেরিয়েবল, এবং তারপরে ভেরিয়েবলের সাথে যুক্ত আছে কি? ভেরিয়েবলকে স্পেসিফাই করলে কি আসবে? ডাইমেনশন। হ্যাঁ, ডাইমেনশন। তো এই যে বিষয়গুলো, তাহলে কি হচ্ছে? ডিসিপ্লিন, ডোমেইন, ইস্যু, ভেরিয়েবল, ডাইমেনশন, এই যে বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে কি করতে হবে? স্পেসিফিক্যালি ডিফাইন করতে সাহায্য করে রিসার্চ অবজেক্টিভ। যে কোনো রিসার্চের এগেনস্টে, রিসার্চের জন্য এই প্রত্যেকটি বিষয়কে ডিফাইন করতে সাধারণভাবে কিন্তু সাহায্য করে রিসার্চ অবজেক্টিভ। এরপরে আরেকটা কী কথা বলা হয়েছে? আরেকটি কথা বলা হয়েছে যে রিসার্চ অবজেক্টিভ হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ বা এমন একটা বিষয় যেটি কী করছে? যে কোনো রিসার্চের যে রিসার্চ ডিজাইন মানে আমাদের রিসার্চটা কীভাবে হবে, পার্ট টু পার্ট লজিক্যালি কী করে বা সিকোয়েন্সিয়ালি বা সেন্টেক্সচুয়ালি হবে, সেগুলোর সাথে সেটা সেট করার ক্ষেত্রেও রিসার্চ অবজেক্টিভ হেল্প করে। একই রকমভাবে ডেটা কী হবে, ডেটাকে সেই যে প্রয়োজনীয় ডেটাগুলো আছে সেই ডেটাগুলো, রিসার্চের ডেটাগুলো কোথা থেকে সংগ্রহ করা যেতে পারে, সেই ডেটাগুলোকে কীভাবে কোন স্টাইলে অ্যানালাইসিস হবে, একই রকমভাবে সেগুলোকে অ্যানালাইসিস করার পর সেগুলোকে ইন্টারপ্রিটেশনের টেকনিক কী হবে, ইন্টারপ্রিটেশনের পরে আমরা কী অ্যাকচুয়াল ডিসিশনে পৌঁছাচ্ছি, ইত্যাদি সমস্ত বিষয়গুলির সাথেই কিন্তু রিসার্চ অবজেক্টিভ ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যখনই আমরা কোনো গবেষণা কাজের সাথে যুক্ত হই বা গবেষণা করার ইচ্ছা আমাদের থাকে প্রথাগত বা অপ্রথাগতভাবে, আমাদেরকে কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে যে রিসার্চ অবজেক্টিভ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি সিগনিফিক্যান্ট ওয়েতে টেকনিক্যালি আমাদেরকে সেই রিসার্চ অবজেক্টিভকে কিন্তু সেট করতে হবে, রিসার্চ অবজেক্টিভকে স্পেসিফাই করতে হবে, সেগুলোকে ডিজাইন করতে হবে বা সেগুলোকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার কাজের রিসার্চ অবজেক্টিভ কী রয়েছে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো কাজের প্রথম থেকে শেষ পর্যন্ত, তার সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত, যে কোনো রিসার্চের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু দিশা প্রদান করার ক্ষেত্রে বা ডিরেকশান প্রোভাইড করার ক্ষেত্রে বা অ্যাজ এ ডিরেকশান বা অ্যাজ এ ইন্ডিকেটর ফর ডিরেকশান হিসেবে কিন্তু রিসার্চ অবজেক্টিভ বিশেষভাবে কাজ করে। আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।